স্বাগত ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন স্মরণীয়র সাথে একদিনে। আজ আমাদের সাথে আছেন বাংলা পপ গানের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। আমরা এসেছি তার কাছে, তার সাথে কথা বলতে। ফেরদৌস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর তোমরা সবাই কেমন আছো? একটু চলে যাচ্ছে সবকিছু মিলে। একটা দীর্ঘ সময় ধরে দারুণ একটা স্টারডম কাটিয়েছেন, কানাডার নাগরিক ছিলেন, এরপর সব কিছু ফেলে একদম গ্রামীণ জীবন বেছে নিয়েছেন, পূর্বপুরুষের যে ভিটা সেখানে ফিরে এসেছেন। কেমন লাগছে এই জীবন? অবশ্যই চমৎকার। মাটির গন্ধ পাওয়াটা তো খুব কঠিন ব্যাপার। কেউ বাধ্য হয়ে পায়, কেউ শখে পায়, কেউ নিজের উপলব্ধিতে পায়। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, গ্রামের এই আনন্দ উল্লাস, ভালো লাগা, ভালো না লাগা, এখানে সব কিছুর পরে যে জিনিসটি কাজ করে সেটা একান্ত নিজের মনে। সবার যেখানে ভালো লাগবে এমন কথা নেই, আমি বড় বড় উপদেশ দিয়েও লাভ নেই। এটা সম্পূর্ণ নিজের উপরে সব কিছু। শহরের জীবন তো কম না, আমিও তো সারা জীবনই দেখলাম। এখন এই ভরা বয়সে এসে আমি যা দেখছি ভালোই তো ছিল, কিন্তু এটা যে এত ভালো এটা আমার জানা ছিল না। তাই আমি স্থায়ীভাবে এখানে বসে যেতে চাই। এই যে প্রকৃতির মধ্যে থাকা কেমন লাগে, এই প্রকৃতির সান্নিধ্যে থাকা? এখন সময়, মানুষের ব্যস্ততা, সময় তো কাটে দুরকমভাবে। একটি চিন্তা করা, সাধনা করা। সাধনা মানেই প্রকৃতি সম্পর্কে চিন্তা করা, ভাবনা করা। আরেকটাতে নিছক লুডো খেলেও তো সময় কাটে। তো এখানে আমার যেটা সবচেয়ে বড় ভালো লাগা সেটি হলো আমার চিন্তা শক্তি খুব ভালো লাগে, নীরবতা ভালো লাগে। আর অযথা অহেতুক কোনো এখানে কোনো জড়তা নেই, কোনো বাড়াবাড়ি নেই, মানুষের সেই উৎসুক আগমন নেই। যারা আসে খুবই সহজ সরলভাবে আসে এবং এই আসার মধ্যে একটা প্রাণ থাকে, ভালো লাগে। এটা এখন আমি বুঝতে পারি। গানের কাজ কি এখানে থেকেই চালিয়ে যাচ্ছেন? কিছু কিছু জায়গায় আমি বলি ভাই আমি পারছি না, তখন তারা চলে আসে। এখন আমি এখানে রেকর্ডিংও আমার স্টুডিও ঢাকাতে, এখানে কারেন্ট আপ ডাউন করে ভোল্টেজ এখানে সম্ভব হয় না। এই কারণে আমি স্টুডিওটা ঢাকায় এখানে আছে, এখান থেকে চলে যাই, গান করি। যেটা যার গান করছি এটা পথিক, একজন গানের লেখক এবং সুরকার। তারপর আতিকুর রহমান, উনি একজন সরকারি কর্মকর্তা। ওনার একটি চমৎকার গান তৈরি হয়েছে, এখন গলায় আমি ঢাকায় যে গলাটা দেবো আর কি, কণ্ঠটা দেবো। আর এখানে অনুষ্ঠান ফাংশন যখন হয় ওই একইভাবে কেউ ঢাকায় এসে এখান থেকে নিয়ে যায়, আমি নিজে যাই, তারা সব বহন করে। একেবারে হালে মুন্সিগঞ্জ, এখান থেকে প্রায় 40 কিলো, হরগঙ্গা কলেজ, বাংলাদেশের একটি নামকরা কলেজের মধ্যে একটি। এখানে গিয়ে আমার খুব ভালো লাগে, তারাই নিয়ে গিয়েছে। অনুষ্ঠান ছিল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। আমার মনে হয় খেলাধুলার পুরস্কার এবং তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে বলা, ভালো লেগেছে আমার। ওখানে প্রধান অতিথি হিসেবে নিয়ে গিয়েছে। আপনারা যখন গান শুরু করলেন, মানে স্বাধীনতা পরবর্তী একটা দেশে আপনারা কয়েক বন্ধু মিলে বাংলা গানের একদম দিক বদল করে দিলেন। বিশেষ করে কয়েকজনের কথা বলতেই হয়, আজম খান, আপনি ফেরদৌস ওয়াহিদ, সাথে পিলু মমতাজ, ফিরোজ শাহ, ফকির আলমগীর, লাকিয়া খান, সবাই আপনারা বন্ধু এবং খুব কাছের বন্ধু। সবাই মিলে নতুন ধরনের বাংলা গান বানানো শুরু করলেন এবং নতুন একটা ঘরানা চলে আসলো বাংলা গানের। এই সময়ের কিছু স্মৃতি যদি আমাদের জানাতেন। সবচেয়ে বড় কথা, নতুন দেশ। এই নতুন দেশের চাহিদাই ছিল সব দিক থেকে অন্যরকম। মানুষ নতুন দেশ পেয়েছে, সব কিছু নতুন নতুন চাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় জিনিসটি অটোমেটিক্যালি আমাদের দেশে সুরের যে ছন্দটা পাল্টালো, কথার যে ডাইমেনশনটা পাল্টালো, এটি আমার মনে হয় সময়ের প্রয়োজন হয়েছে। এখানে আমি বলবো সবচেয়ে যার অবদানকে আমি স্মরণ করি সবচেয়ে বেশি, যে মরহুম ফিরোজ শাহ, এরপর আজম খান, আমি, ফকির আলমগীর, পিলু মমতাজ। ফিরোজ শাহ নিজেও গান করেছে। আর ওদিকে ছিল রাকিয়া খান, যেটা নামটা বললেন, এটাও সত্যি কথা। আরও আমি বুলবুল আরও তো পরে এসছে। এবং সবচেয়ে বড় কথা, নতুন ঢঙে, নতুন ছন্দে, নতুন কথায়
গানগুলি মানুষের লুফে নিল, যুব সমাজ তো লুফে নিল। এর ভিতরে বলতে গেলে তো অনেক সময় লাগবে, আমি ছোট করে বলছি। এর ভিতরে আমাদের কে অপছন্দের তালিকাও কেউ কেউ রেখেছিলেন, যারা সেই সময় যারা ছিলেন তখনকার কিংবদন্তি সাহিত্যিক হতে পারে, তারা তখনকার ভারী মন সম্পন্ন লোকজন হতে পারে। তাদের কিছু অংশ আমাদেরকে পছন্দ করতো না, তারা বলতো যে গেল গেল সংস্কৃতি কেন। কিন্তু হঠাৎ দেখলাম বিটিভি আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করা শুরু করলো, এবং আব্দুল হাফিজ সাঈদ স্যার, উনি আমার ডিরেক্ট টিচার ছিলেন, ওনার কথা আর কি বলবো, মানে অভাবনীয় আমাদের সাথে উনি আমাদের গান বাজনা শুনে এত পছন্দ করলেন যে আমাদেরকে খুবই স্পন্সার করতেন। আমরাও সাহস পেলাম। আস্তে আস্তে ৭৪-এর দিকে আমাদের প্রথম গান রেকর্ড বের হলো। আমার একটি বের হলো, দুটি গানের, আজম খানের একটি, তখন শিরোনাম ছিল না। আজম খানের দুটি গান, হাইকোর্টের মাঝে, আর ওরে সালেখা মালেখা, আমার চার জেগে তারা জেগে, দুনিয়াটা কত যে মজা। গানগুলো মানুষের কাছে কিন্তু সেই ভালো লাগলো। আজম খানের গানের কথা আর কী বলবো, পুরো বাংলাদেশটা কেঁপে গেল। এটা তো সত্যি কথা যে জনপ্রিয়তার ওই সময় দুটো তখন বলতো রেকর্ড, বলতো গ্রামোফোন রেকর্ড, তখনও ক্যাসেট বার হয়নি। তো ওই ক্যাসেটের মধ্যে দুটো ক্যাসেট, মানে রেকর্ড, গ্রামোফোন রেকর্ড খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল। একটি হলো সাবিনা ইয়াসমিনের সেজে কেন এলো না, এবং আরেকটি হলো আজম খানের আমারটা তখনও বার হয়নি, একটু পরে। এই আজম খানের কোনো শিরোনাম থাকতো না, আজম খান নামেই গান দুটো হাইকোর্টের মাঝারে, ওদের সালেখা মালিকা। সে কি উদ্দাল উদ্যম নিয়ে যুব সমাজ এমনভাবে গ্রহণ করলো যেটা বলার বাইরে। শুরু হয়ে গেল বাংলার আকাশে নতুন একটি ছন্দের পরিবেশ এবং একটা নতুন ধারা, যাকে আমরা কেউ পপ বলি, কেউ রক বলি। তবে আজম খান বেছে নিল রক, আমি বেছে নিলাম পপ ঘরানাটা। তো পপ পপুলার থেকে আসছে, কিন্তু দুটোরই ছন্দের উপরে। পপের ঢং ছিল একটু অন্যরকম, সাজগোজ একটু বেশি, নাচানাচি মাপের মধ্যে, আর রকের কোনো কিছুই বলাই ছিল না, যে যেভাবে করে সেটাই। কথা খুবই স্ট্রং ছিল, সুরও ছিল এক তালে। বব ডিলান আপনারা জানেন, আমাদের এই রকে বলতে গেলে আমাদের আজম খান, জি, সেই অবিস্মরণীয়ভাবে। এরপরে তো অনেকেই এলো, চলছে, এখনো চলছে এই ধারা। দেখা যাক, এখন আধুনিক গানটা আবার ফিরে এসছে, দেখা যাক আমরা কোন দিকে যাই। তবে একটু একটু করে আমি এটুকু বলতে পারবো যে বাংলাদেশের সঙ্গীত আকাশটি অনেক উজ্জ্বল এবং ভারী হচ্ছে। অবশ্যই শুভকামনা সবার জন্যই যারা এই মুহূর্তে কাজ করছে। সেই সাথে আমি যদি বলি, আপনার এই যে প্রিয় সব বন্ধু, তাদের 3 লাইনে তাদের মূল্যায়ন করার কথা। আমি আপনার বন্ধুদের নাম বলবো, কয়েকজন বন্ধুর যারা আপনার সহকর্মী এবং বন্ধু, 3 লাইনে বা 2 লাইনে আপনি তাদের মূল্যায়ন করবেন। শুরুতেই বলতে চাচ্ছি আজম খান। আজম খান একটা চমৎকার বন্ধু, ওর সঙ্গে আমার প্রায় রিক্সা করে ঘোরা হতো। ওকে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, কিরে তুই ভ্যানে করে হলে চলে যাস, ঘটনাটা কি? আমাকে বলতো, তুই বুঝবি না, এগুলি একটু কারিশমা করতে হয়। তো খুব একবার রিক্সা করে যাচ্ছি, ওর হাতে ডাব। আমি বললাম, কিরে ডাব খাচ্ছিস রিক্সা করে? এটা গরিলা স্টাইল, বুঝবি না এগুলা। তো প্রাণবন্ধ একটি মানুষ ছিল, এবং আমি বলবো ও গানের প্রতি তার উৎসুকতা খুব বেশি ছিল, লিরিকের উপরে। কিন্তু ওর সব কিছু মিলে ওর ভিতরে শান্তি কিন্তু কম পেত। লাকি আখান্দ আমার ছোট্টবেলার ক্লাসমেট। সুরে তার যে ছন্দ জ্ঞান, সুর জ্ঞান, তার যে মেধাবী, এর কোনো বিকল্প আমি পাই না। আছে তার জায়গায় সেই শ্রেষ্ঠ। ফিরোজ শাহী একটি প্রাণ দরদী মানুষ, মায়াময়ে ভরা একটি মানুষ। আজকে পপ সঙ্গীতের উপরে সাংগঠনিক তৎপরতায় আমি ফিরোজ শাহী ছাড়া আর কারো নাম নিলে ওটা ফিরোজ শাহীর প্রতি বেইমানি করা হইত। ও একাই সব করতো, আমরা ছিলাম ওর সহযোগী। ফকির আলমগীর প্রাণবন্ত একটি মানুষ। ওকে কখনো যদি বলতো আর এই গণশিল্পী, বলতো আমি কি খালি গণসঙ্গীত করি নাকি, আমিও পপ সঙ্গীত করি। আমি বলি, তা তো করিসই, কিন্তু লোকে তো জানে তুই এমন। তখন সে বলতো, আরে তুই তো এলভিস প্রেসলি, তুই আবার কি বলবি?
ফকির আলমগীরের সাথে আমরা সম্পর্কে আমি একটা কথা বলবো, অত্যন্ত দরদি মানুষ। কখনো কখনো কেউ ভুল বুঝে, এটার ভুল বোঝার কারণ নেই, ওকে বুঝতে হবে সব মানুষ সমান তালে চলে না। সেও একরকম একটি বিশাল মনের এবং বড় মাপের শিল্পী। এবং বলা হয় যে আপনাদের এই যে বন্ধুরা সবাই তো গুণী এবং কিংবদন্তি শিল্পী, এবং আপনাদের প্রেমে প্রচুর নারীরা পড়েছে সেই সময়, এখনও পড়ে নিশ্চয়ই, কিন্তু বলা হয় আপনাদের সমস্ত বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি প্রেম করেছেন আপনি, এবং এটাও বলা হয় যে আপনি আপনার সময়ের ছিলেন প্লে বয়। এটা আসলে কতটা সত্য? হ্যাঁ, শিল্পীদের এটা আমি বিড়ম্বনা বলবো না, এটা আরেক ধরনের ভালোবাসা, আরেক ধরনের শ্রদ্ধা, আরেক ধরনের প্রেম। প্রেমকে যদি আমরা সবসময় জীবনের সঙ্গে বিয়ে শাদীর সাথে মিলিয়ে নিই, ওটা তো ঠিক না। তবে বিয়ে শাদীর যে চমকগুলো, এগুলো এই সমস্ত প্রেমে চলবে না। প্রেমে এই প্রেম হলো একটা বিশ্বাস এবং ভালো লাগা, শ্রদ্ধার একটি কাছে আসার ব্যাপার, বিষয়। তো এখানে এখনও আসে, সব বয়সী আসে। তো এটা যেটা করতে হয়, যখন দেখি তার মধ্যে দুর্বলতা চলে এসছে, তখন ও জায়গায় থাকাটা ঠিক মনে হয় না। আস্তে করে বাঁক নিয়ে চলে আসি, কষ্ট নিয়েই আসি। আমি জানি ওই মুহূর্তে সে কষ্ট পাবে অবশ্যই, এবং ব্যক্তি জীবনে তো বটেই, আপনার গানের ক্ষেত্রেও আপনার বেশিরভাগ প্রেমের গান দারুণ সুপারহিট হয়েছে। অনেক গানই, যেমন আগে যদি জানতাম বা এরকম অনেক গান আসলে কালজয়ী পর্যায়ে পৌঁছে গেছে গানগুলো। একটা গান শুনতে পারি নাকি ফেরদৌস ভাই? যদি আগে যদি জানতাম গানটি যদি একটু শোনাতেন আমাদের প্লিজ। আচ্ছা, এখানে লাকিয়া খান 1977-এ ও গানটা যখন তৈরি করে, আমি ওর পিছনে 6 মাস লেগেছিলাম। আমরা কি একটু গিটারের সাথেই গাইতে পারি? হ্যাঁ, অবশ্যই। এফে এফে ধরতে পারি। ঠিক আছে। আগে যদি জানতাম, তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সয় না যে, এই জ্বালার প্রাণে সয় না। ও মনরে কিসের তরে ধরো, মনরে কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানতাম, তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সয় না। কি যে ভালো লাগছে এই পরিবেশে, একেবারে গ্রামীণ সব সবুজ চোখের সামনে। আমি নিজেই বলতে পারবো না, বহু যখন খালি গলায় অনেকে অনুরোধ করে, এই বয়সে এসে আর করতে মন চায় না, কিন্তু আজকে খুব ভালো লাগবে। হয়তো পরিবেশ কথা বলবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, স্মরণীয়র সাথে একদিন আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন ডিবিসি নিউজে। দর্শক, ফিরে এলাম ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন স্মরণীয়র সাথে একদিনে। আজ আমাদের সঙ্গে আছেন পপ রক কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ, এবং আমরা কথা বলছি তার সাথে। বিরতির আগে কথা বলছিলাম ফেরদৌস ভাই গান এবং আপনার সমকালীন জীবনযাপন নিয়ে। সেই সাথে গানের পাশাপাশি তো আপনি দীর্ঘদিন কাজ করেছেন সিনেমা, বিভিন্ন ডকুমেন্টারি এবং নাটক নির্মাণের ক্ষেত্রে। আপনি পরিচালনা করেছেন, অভিনয় করেছেন। আসলে অভিনয়ের পর এই ক্ষুধা বা এই ইচ্ছা জাগলো কিভাবে মনে? আসলে গানের পাশাপাশি আমার সবসময় ফটোগ্রাফি খুব ভালো লাগে। আর ছোটবেলায় আমরা পারিবারিকভাবে মাঝে মাঝে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে, আমার মা বাবা তারা শুধু আমাদের দিয়ে একটা নাটক করাতো, অন্য আত্মীয় স্বজনরা দেখতো। এগুলো থেকে একটা ইচ্ছা আমার থেকেই ছিল। যখন গানের জগতে প্রতিষ্ঠা পাই, আমি ঠিক করলাম কাউকে বিরক্ত না করি, নিজে নিজে আমি কিছু চেষ্টা করি। তো আমরা শুরু করলাম টেলিফিল্ম দিয়ে, এবং তিনটেই ছিল অ্যাকশন ধর্মী।
এরপর একটা সিনেমায় করলাম। তার আগে আমি সিনেমা অভিনয় করেছি, ববিতার সাথে করেছিলাম। তো এদিকে যখন কুসুমপুরের গল্প নিজে তৈরি করি, সেখানে অভিনয় করি। এর সব কিছুই হয়েছিল আসলে প্রাণের ইচ্ছা, আমার একান্ত নিজের জন্য। জনগণ কতটুকু দেখলো বা ছবি চললো কিনা বা কি, এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। তেমন কিছু হলে তো সবাই জানতো, তেমন কিছু ঘটেনি। তবে আমি বলবো নিছক একটা ছিমছাম ছবি ছিল। এই যুগে এই ছিমছাম ছবি কতটুকু চলবে জানি না, আমি সেটা ভাবিওনি। কাজ করে গেছি, ভালো লেগেছে এটুকু। তবে এবার একটি ছবি করব, সেটির নাম সন্ধ্যা মায়া। আমার আগের ছবিটা ছিল আমার শিক্ষার ব্যাপার, এবার আমি চেষ্টা করব তুলে ধরতে একদম উঠতি বয়সের একটি প্রেমের গল্প, এবং শেষ দিকে একেবারেই বিয়োগান্তক। দেখা যাক, এটাও আমার ইচ্ছার উপরে করছি, আমার ভালো লাগা থেকে, কোনো কমার্শিয়াল চিন্তা করে করছি না। দেখা যাক, এটা আমার একান্তই ভালো লাগে। সিনেমায় তো যেহেতু আপনি নিজে সঙ্গীত শিল্পী এবং আপনার সন্তান হাবিব ওয়াহিদ উনিও সঙ্গীত পরিচালক এবং শিল্পী, গানগুলো কারা বানাবেন বা গানের আয়োজনটা কীরকম থাকবে? সন্ধ্যামায়ের ছবির সঙ্গীত আয়োজন এর আগেরটাও কুসুমপুরের গল্প, এটা আমিই করেছিলাম। এবার 3টি গান থাকছে, গান 3টে হয়ে গেছে। এখানে তারেক আনন্দের লেখা একটা আছে, ডক্টর রাতিমের লেখা, আমার লেখা একটা। এই গানগুলো সব শেষ, শুধু 3টা গান। লাস্টের যে গানটি, ওটার টাইটেল নামটাও আছে। এখানে খুব সুখের বা নাচানাচির গান নেই, ছবির প্রয়োজনে যতটুকু দরকার তো। আচ্ছা, কবে নাগাদ শুটিং শুরু হতে পারে এই সিনেমার? এটা বর্ষার পর আগেই হওয়ার কথা ছিল, গরম পড়ে গেল, আর হয়নি। ছন্দপতন ঘটে যাওয়ার পরে এখন ঠিক করলাম আষাঢ় শ্রাবণের পরে। অবশ্যই শুভকামনা আপনার জন্য। সেই সাথে আপনি তো গান যেমন করেছেন, অভিনয় করেছেন, পরিচালনার কাজ করছেন, ফটোগ্রাফি করতেন এক সময়। এখন এই যে গ্রামীণ একটা জীবন, যেটা প্রকৃতির মাঝখানে থাকা, এবং প্রকৃতির, আমি জানি যে আপনি নিজের কিছু বজরা বানিয়েছেন এবং নৌকায় সময় কাটান। নৌকায় দিন বা রাত কাটাতে আসলে কেমন লাগে? চমৎকার। দিনটি যদি চাঁদনি রাত হয়, সেই রাতটি সম্পূর্ণ ছাদে বসে থাকো, চাঁদকে দেখো, অনেক প্রশ্ন অটোমেটিক আসবে, অনেক উত্তর অটোমেটিক চলে আসবে। তার চাইতে শুধু চেয়ে চাঁদ দেখার আনন্দটাই একটি কেমন যেন আমার কাছে মনে হয় ভিন্ন। বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে একটি গ্রহ, সূর্যের প্রভাব, সূর্যের আলো দিয়ে, তারপরেও যখন দেখি কল্পনার জগতে, তখন বিজ্ঞানের কোনো কিছু আর মাথায় আসে না। কল্পনাকে দেখে আসছি হয়তো হাজার হাজার বছর ধরে। অনেক কবিরা, অনেক বিজ্ঞানীরা, অনেক সাহিত্যিকরা, যারা এই চাঁদকে ঘিরেই তো অনেক কিছু তৈরি করেছে। আমারও দেখতে খুবই ভালো লাগে। আর এটা রুটিন ওয়ার্কের মতো, পানিতে দুদিন থাকা খুব আমার কাছে খুব আনন্দ লাগে। এবং মাঝে মাঝে অনেক সুরের সৃষ্টি হয়, অনেক ভাবনা, অনেক গান লেখার সুযোগ হয়। এগুলো ছাড়বো কেন? আর এখানে মিশে গেছি আমি। এটা মনে হচ্ছে যেন আমার বহুদিনের সহবাসে গ্রাম, নদী, নৌকা। অবশ্যই। সেই সাথে এই যে বর্ষাকাল চলছে, এই বর্ষায় বাদলের দিনে আসলে এই জায়গায়, এই পরিবেশে কাটিয়ে নতুন কোনো গান তৈরি করছেন কিনা বা করেন কিনা? আমার 20টা গান তো আসছে, একটা গান চলে গেছে, বন্ধু চিরকাল। আরও গান রেডি হচ্ছে। অবশ্যই এই মাটির জন্যেই এটা একেবারে সম্ভব হয়েছে। একাগ্রতা। এখানে একটি 1 ঘন্টার চিন্তা, ঢাকার 10 দিনের চিন্তার সময়। এখানে তো কোনো কিছু নাই। সন্ধ্যা হলে মনে হয় একেবারে নির্জন পাহাড়ি এলাকায় চলে এসেছি। এগুলো ঢাকায় কই পাবো? সুতরাং সৃষ্টিশীল কাজের জন্য এটি অত্যন্ত জরুরি। আমি বলবো না আপনারা সবাই চলে আসেন বা আপনাদের জন্য, এটা আমি বলবো না, কিন্তু ডেফিনেটলি মাটির গন্ধ পেলে আকাশের ছোঁয়া কিন্তু এমনিতে পাবো। অবশ্যই শুভকামনা আপনার জন্য। সেই সাথে একটি গান শুনতে পারি কিনা, আরেকটি গান শুনতে পারি কিনা? গান তো অবশ্যই শোনাবো। আমি আমার জীবনের এই পর্যায়ে আসা তো গান গেই। আমি বলেছি না, প্রেম। প্রেম শুধু একটি নারীর সঙ্গে না, প্রেম একটি শিশুর সাথে হতে পারে, একটি বয়স্কা মহিলা, পুরুষ, তাদের সাথে হতে পারে। প্রেম হতে পারে গ্রামের কৃষক, গ্রামের শ্রমিক, প্রেম হতে পারে নৌকোর মাঝি, প্রেম হতে পারে একজন মৎস্যজীবী।
সব কিছু মিলে প্রেম সবার সাথে। তবে হ্যাঁ, অপোজিট নারীর সাথে আমার প্রেমের যে ধারা, এতে তার সব কিছু তো হবে না। কারণ নারীকে অস্বীকার করা মানে জীবনের সব কিছুকে অস্বীকার করা। তারাও একটি অঙ্গ আমাদের, আমরাও তার একটি অঙ্গ। অবশ্যই সেই প্রেমের গানেই বারবার আপনাকে আমরা ফিরে পাই, এবং আপনার কণ্ঠের যে রোমান্টিক মেলোডি গিয়ে গান, এটা খুবই বিখ্যাত। এটাই আমি বলছিলাম, আলম খান সাহেব আমার উস্তাদ, আমার গুরু, ওনার সুরে মহেশখালী বাকে যে গান করেছিলাম, আমার মনে আছে, এটি অত্যন্ত জনপ্রিয় একটি গান, আজও চলে। আমার প্রেমের তরি বইয়া চলে, প্রেমের বইটা বইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল পুইলা। ও ও ও আমার মন মানসিক বইঠায় আছে, প্রেম বইঠা ধইরা, যারে নাইয়া যেদিক খুশি পীড়িতের পাল তুইলা। ও ও ও অসাধারণ এইসব গান, আসলে তো সব কালজয়ী গান, এবং আলম খানের মতো কিংবদন্তি সুরকার এবং আপনার মতো শিল্পী করেছেন এই গানগুলো, আসলে এখনও সবার হৃদয়ে এখনও ছড়িয়ে আছে। এই ধরনের গানগুলোর ঘাটতি কেন এখন হচ্ছে মনে হয়? কারণ এইরকম হৃদয় ছোঁয়া গান কিন্তু এই মুহূর্তে কম দেখতে পাচ্ছি আমরা। গানের অবশ্যই সময়ের সাথে সাথে গানের গতি প্রকৃতি বদলাবে, আসলে হচ্ছে, কিন্তু সংখ্যায় খুব কম। আমি তোমার সাথে একমত। এর একটি কারণ আমি যেটা লক্ষ্য করি, যে আমরা যখন গান করতাম তখন কিন্তু এত বাদ্যযন্ত্রের আধুনিকরণ ছিল না। মানুষ নিজের মাথা খাটিয়ে সুর, লয়, ছন্দকে তৈরি করত। একটি গান তৈরি করে গাওয়াতেও কিন্তু আমাদের খবর দেওয়া থেকে শুরু করে তাদের পূর্ব প্রস্তুতিটা বললাম না, তৈরি পর্যন্ত 7 দিন। আর আগের তৈরি তো বোধহয় অনেক ছিল। তখনকার সাধনা ছিল একদম একদম মগজ থেকে, ভেতর থেকে। এখন তো আপনাকে হেল্প করছে ইলেকট্রনিক, চলে আসে, কিবোর্ডে হাত দিলেই নানান শব্দ চলে আসছে। এতে সৃষ্টিটা সহজ হয়ে গেছে, এটা যন্ত্রের মধ্যে চলে গেছে। সুতরাং বিবেক, মন, আত্মা থেকে যে আসার সম্ভাবনাগুলো কম। এখন হচ্ছে না, তারা সংখ্যায় কম। তারপরেও ভালো গান হচ্ছে, কিন্তু আগের মতো 10টার মধ্যে 8টাই যেমন স্তুতি মধুর হতো, এখন হয়তো 10-এ 2টো হচ্ছে, এই তফাৎ। আর যে গানগুলো বাজারে চলছে, হইচই লেগে থাকে, খুব অন্তর্নিহিতভাবে শুনতে গেলে শুনতে মনে চাবে না, ভালো লাগে না, তবে চমকের জন্য খারাপও লাগে না, খুবই অল্প সময়। এই সময়ের নতুন শিল্পীদের গান কি শোনেন? এই সময় যারা তরুণ শিল্পী গান করছেন, অবশ্যই অবশ্যই। কাদের গান ভালো লাগে আপনার কাছে? আমার কাছে, আমার ছেলেটা আমি পরেই বলি, আমার কাছে ভালো লাগে আরিফিন রুমি, ইমরান, প্রীতম, হৃদয় খান, আসিফ আকবর, যদিও এর আগের জেনারেশন, প্রত্যেকেরই কিন্তু গুণে একেবারে চমৎকার। আমি হয়তো অনেক নাম মিস করলাম, কিন্তু আরও অনেক শিল্পী আছেন যারা সত্যি চমৎকার। আমার ফ্যামিলির মধ্যে ন্যান্সি, কণা, এরা কিন্তু চমৎকার গাইছে। আরও অনেক ফ্যামিলি গাইছে, সবাই ভালো করছে। তার ভেতরেও পছন্দ কারো কারো জন্য আলাদা হয়ে যায়। আমারও 2-1টি আলাদা পছন্দ আছে। এটা তো মনের ব্যাপার। সবার গান সবার পছন্দও হবে না, বা সবার কণ্ঠ সবার পছন্দ হবে না। কিন্তু কেউ তা বলে নিচু মানের বলা যাবে না। সবাই উন্নত মানের, সবাই ভালো করছে। সবার জন্য শুভকামনা এবং সবার জন্য শুভেচ্ছা। এবং কণ্ঠের প্রসঙ্গই যেহেতু আসলো, আপনি যে সময় গান শুরু করেছেন সেই সময় আপনার যে টোনাল কোয়ালিটি বা কণ্ঠ অন্য সবার চেয়ে কিন্তু আলাদা। মানে অন্যরা যেরকম ওই সময় একটু ট্রিবল ভয়েসে বেশি কাজ করার, আপনি তুলনামূলক একটু ব্যারিটোন, একটু মেলোডি নিয়ে এবং বেস পার্ট নিয়ে বেশি কাজ করছেন। ওই সময় কি আসলে প্রথমে যেটা আপনি বলছিলেন এক সময়, যে আপনাদের ওই সময়ের গানগুলো অনেকে রিসিভ করতে চাচ্ছিল না বা গ্রহণ করতে চাচ্ছিল না, বা তো ওই সময়ের যারা সিনিয়ররা ছিলেন তারা, এইটাও কি তার কারণ মনে হয়? কিছুটা। তবে আমি এই প্রসঙ্গ থেকে টেনে নিয়ে আরেকটি প্রসঙ্গ যাব, কেননা এটাও কারণটা যেটা
তুমি বললে এটাও ঠিক আছে, তবে স্থায়িত্ব, কণ্ঠের যে শক্তি, এটার লংজিভিটি, এটা কিন্তু নির্ভর করে দুটো জিনিসের উপর। একটি কণ্ঠ সাধনা, এই সাধনার সঙ্গে আমরা ক্লাসিক্যালটা বেস এই জন্য বলি যে প্রতিটা একদম স্বরগুলো ধরে ধরে এর যে সাধনা করার নিয়মটা, যেটাকে আমরা ক্লাসিক্যাল বলি, এটা একটি সঙ্গীত শিল্পীর জন্য কত উপকারী এটা বলা মুশকিল। কেউ যদি তার যৌবন বয়সে সাধনাটা করে যায়, এটা ব্যাংকের ডিপোজিটের মতো, ফিক্সড ডিপোজিট রাখলো, যখন একটু বয়স হলো তখন তারা ওটা ভেঙে খেলো। ঠিক এটাও তাই, কণ্ঠের যখন পরিচর্যা সঠিকভাবে করা হয়, যখন একটা সময় আসে, তখন ওই পরিচর্যাই তাকে তার সময়টাকে আরো লিঙ্গার করে দেয়। ওটা না করলে এটা থেমে যাবে, গলা কাঁপাকাঁপি করবে, সুরের বিন্যাস ঠিক মতো হবে না, শারীরিক সমস্যা না থাকে। কিন্তু সাধনার বিকল্প নেই, এটা আমি বলতে পারি। আমি সবাইকে বলবো, বিশেষ করে যারা গান করে তাদেরকে আমি এখনো বলবো, সাধনার বিকল্প নেই, সাধনা তোমাদের করতেই হবে। সঙ্গীত এবং যে কোনো আর্টিস্টিক ওয়ার্ক বা শিল্পকর্মের জন্য চর্চা এবং সাধনা তো খুবই জরুরি। একেবারে, এর কোনো বিকল্প নেই। অনেকে ভাবে আমরা পপ সঙ্গীত করি, আমরা কি সাধনা করি কিনা। এবং আগের যুগের থেকে বলবো, এখনকার খবর আমি অত জানি না, কিন্তু আগের যুগের প্রতিটি গায়ক গায়িকা রীতির মতো সাধনা না, একটু না, চর্চার উপর পড়ে থাকে। যে অবশ্যই সেই চর্চা অব্যাহত থাক এবং তরুণ প্রজন্মের মধ্যেও সেই চর্চা ছড়িয়ে যাক। এই পর্যায়ে ছোট্ট একটু বিরতি নেওয়ার সময় হয়েছে। স্মরণীয়র সাথে একদিন আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। দর্শক, ফিরে এলাম ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন স্মরণীয়র সাথে একদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি বাংলা পপ রক গানের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদের সাথে। ফেরদৌস ভাই, বিরতির আগে আমরা নানা বিষয়ে কথা বলছিলাম, এবার আপনার ভক্তদের উদ্দেশ্যে একটি নতুন কোনো গান শোনাবেন কিনা? হ্যাঁ, আমি ঠিক নতুন নয়, কিন্তু গানটি আমার খুবই পছন্দের এবং আজকের এই যে আবহাওয়া তার সঙ্গে মনে হয় একটু মিলে যায়। দুঃখ ছুড়ে দেখো আমি বৃষ্টি হব, বৃষ্টি হয়ে আমি তোমার মন ভেজা। দুঃখ ছুড়ে দেখো আমি বৃষ্টি হব, বৃষ্টি হবে আমি তোমার মন ভেজা। মন তো ভিজেই যাচ্ছে, শরীরও ভিজে যাচ্ছে, খুব ভালো লাগছে। অবশ্যই আজকের আবহাওয়া, এই গানটি কিন্তু হাবিবের মৌলিক গানের একটি গান। ও অসাধারণ, মানে ছেলে বাবার সেই কম্বিনেশন আবার আসছে। লিখেছেন হয়তো জুয়েল, আমার যতদূর মনে পড়ে, আচ্ছা, ভুল হলে ক্ষমা চাই। না, আপনার সন্তান হিসেবে হাবিব ওয়াহিদ এবং সঙ্গীত পরিচালক হিসেবে হাবিব ওয়াহিদ, দুটি আপনার খুব কাছের, এবং সন্তানের যে স্নেহ সেটি তো আছে, এবং সঙ্গীত পরিচালক হিসেবেও কিন্তু তিনি আপনার সাথে অনেক কাজ করেছেন এবং তার অনেকগুলো গান আপনি গেয়েছেন। সঙ্গীত পরিচালক হিসেবে এই সময়ের হাবিব ওয়াহিদকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সঙ্গীত পরিচালক হিসেবে আমি বলবো একটি কথা, হাবিব খুব সিনসিয়ার আছে, ও সত্য এবং ভালো জিনিসের সাথে কম্প্রোমাইজ করে। আমি দেখেছি লিরিক্স গানের একটি খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় অনেক হালকা লিরিক্সে কারো মনে ঢোকা খুব সহজ, কিন্তু হালকা যে লিরিক্সের গভীরত্ব নাই, হাবিবকে আমি দেখেছি সহজে করতে চায়, এটি একটি বিশেষ গুণ। এবং আমি বলবো সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক একই কথা, একটু বাড়তি গুণ। হাবিব খুব ভালো মানের একটি সঙ্গীত শিল্পী। অবশ্যই তার স্বাক্ষর তো তিনি রেখেই গেছেন, দিনের পর দিন ধরে রেখে যাচ্ছেন, একের পর এক জনপ্রিয় গান তিনি দিয়ে যাচ্ছেন এবং এখনও তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। সেই সাথে সন্তান হিসাবে হাবিব ওয়াহিদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? সন্তান হিসেবে পরামর্শ একটা, কিন্তু একজন জুনিয়র সঙ্গীত শিল্পী হিসেবে পরামর্শ আছে। সেটা হলো হাবিবকে মনে রাখতে হবে যে যতই নিজের প্রতি অনুরাগী হোক না কেন, মানুষের চাহিদা, মানুষের ভালো চাহিদা, একেবারে উলঙ্গ চাহিদা নয়, ভালো চাহিদাটা যেন সে মন দিয়ে করে এবং এটার প্রতি যত্নবান হয়। আর টাকার দিকে যদি শুধু 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 ঝুঁকে যায়, সেটা তো মঙ্গলজনক কখনোই নয়। এবং আমি বলবো টাকার দিকে না ঝুঁকতে, সময় হলে টাকাই তার দিকে ঝুঁকবে, এই দুটো জিনিস তাকে খেয়াল করতে হবে। আমার মনে হয় এতে তার ভালো বই খারাপ। অবশ্যই
যে গুরুজন হিসেবে যে পরামর্শ দিলেন সেটা শুধু নিজ সন্তানের জন্যই নয়, সমস্ত যারা এই মুহূর্তে যারা সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন বা শিল্পী হিসেবে কাজ করছেন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আশ্চর্য সৌর, আমি কিন্তু এটাই বলতে চেয়েছিলাম, তুমি আমার আগে বলে দিই। আসলে এই যে দীর্ঘ একটা সঙ্গীত জীবন এবং এত বড় বড় সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন, সারা বিশ্বের নানা জায়গায় আপনি পারফর্ম করেছেন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় স্টেজ শো করেছেন, গান করেছেন, মিউজিক ভিডিও শ্যুট করেছেন এবং সেই সাথে সাথে অভিনয় করেছেন, নির্মাণের কাজ করেছেন। সব কিছু মিলে জীবনে আসলে সফলতার সূত্র আপনার কাছে কি? কারণ আপনি একটা মোরালেস সফল লাইফ কাটিয়েছেন এবং এখনও সাফল্যের সাথে, কারণ যেই বয়সে আপনার বয়সী বন্ধু বান্ধবরা হয়তো ছোট্ট একটি ঘরে শহুরে একটা জীবনে আবদ্ধ হয়ে থাকছে বা তারা নানান রোগে শোকে ভুগছে, আপনি প্রাণোচ্ছল তরুণদের মতো এখনও কাটিয়ে যাচ্ছেন এমন একটি পরিবেশে। এই ঝড়ের মধ্যে আমরা কথা বলছি আপনার সাথে, এই ঝড়কে মোকাবেলা করে কিন্তু আপনি আমাদের আজকে আড্ডা দিচ্ছেন, আমাদের সাথে কথা বলছেন। এই সাহস শক্তি কোথা থেকে পান আসলে? আপনি মাটির দিকে তাকান না কেন? আমরা কত কিছু করি, লাফালাফি, দৌড়দৌড়ি, মাটি খোঁড়া, মাটি কিন্তু কিছু বলেন এবং এটি সাক্ষী হয়ে আছে কিন্তু আসমান। সুতরাং এই যে জীবন চলার পথে যেটিকে সাহস বলা হচ্ছে, আসলে এটি হলো অনুপ্রেরণা, মানুষের প্রেরিত অনুপ্রেরণা। কারণ একটি মানুষ কিন্তু আরেকটি মানুষকে অনুপ্রেরণা, স্রষ্টা কিন্তু সব চেয়ে চেয়ে দেখছে, যেখানে যেটা শিখিয়ে দেওয়ার দরকার স্রষ্টা নিজেই দিয়ে দিচ্ছে। সুতরাং স্রষ্টার থেকে চাইতে হবে, চাইতে এনে চেয়ে এনে এই দুনিয়াতে সাহস করে চলতে হবে, তাহলে জীবন সচ্ছল হয়ে যাবে। আধ্যাত্মিকতার চর্চা আপনি কিভাবে করেন এই সময়ে এসে? আধ্যাত্মিকতার চর্চা কিন্তু আমি যেটা ফিল করি সেটা ভাবনা, চিন্তা, নিজের কোনো কথিত অনুশোচনা, নিজের ভুল ভ্রান্তিকে কিভাবে মূল্যায়ন করে সঠিক পথ বেছে নেওয়া। জীবনকে কতটুকু বাঁচবে এটা কেউ জানে। আজকে আমি অনুশোচনা করছি, কেননা আমি ভুলগুলো করার সময় কিন্তু আল্লাহ আমাকে দিয়েছিল। আজকে আমার অনুশোচনা আসছে, এটিও স্রষ্টাই চাচ্ছে। সুতরাং অনুশোচনা ছাড়া কোথাও এই নিজেকে উপলব্ধি করার সুযোগ হয় না, একমাত্র প্রেরিত পুরুষরা ছাড়া। সুতরাং আমি সাধারণ মানুষ হিসেবে আজকে এখানে যেটুকু পাচ্ছি সেটা হলো নীরবতা, যার জন্য অনুশোচনার থেকে চিন্তা করাটা অনেক সহজ। এই কারণেই আমার এখানে জীবনটা খুব সহজভাবে চলছে এবং উপলব্ধি করতে পারছি। জীবনকে আমি নতুন করে চিনছি, কতদিন বাঁচবো এটা আমি জানি না, একমাত্র ওই স্রষ্টাই জানে। কিন্তু স্রষ্টার এটুকু অবদান আমার জন্য যথেষ্ট যে আমি অন্তত অনুশোচনা করে ভাবনার সুযোগ পাচ্ছি। এই পথ চলা অটুট থাকুক এবং দীর্ঘায়ু হন আপনি, এবং আরও দীর্ঘদিন ধরে আমাদের নতুন নতুন গান উপহার দিতে থাকুন। এবং আপনি এমন একটি প্রজন্মের শেষ মশাল বা একদম শেষ প্রতীক, যাদের বেশিরভাগই আমাদের কিংবদন্তি শিল্পী এবং তার বেশিরভাগই আপনার সহকর্মীরা এবং বন্ধুরা আজ আর নেই। আপনি তাদের স্মৃতি ধারণ করে আছেন এবং তাদের স্মৃতি এবং তাদের যে অভিজ্ঞতা সবার সাথে এখন পর্যন্ত মিলিয়ে যাচ্ছেন এবং আপনার যে নিজের অভিজ্ঞতা সেটাও নিশ্চয়ই দিয়ে যাচ্ছেন সবাইকে। এবং এই পথ চলা অটুট থাকুক, আপনার জন্য শুভকামনা। একটি গানকে আরেকটি গান শুনতে পারি, কিন্তু আপনার এমন একটি গান আছে সে এমন একটা মা দেনা, এবং এইটা সবাই ভাবে যে মা সন্তানের ভালোবাসা, কিন্তু আপনি জানিয়েছিলেন যেটা এটা আসলে দেশ ও দেশের সন্তানদের ভালোবাসা। দেশপ্রেমের জায়গাটাকে এইভাবে ব্যক্ত করা গানের মধ্যে এইটার প্রেক্ষাপটটা যদি জানাতেন আমাদের। এটা আসলে আমি গানটা গাওয়ারও 3 বছর পরে হঠাৎ একবার জিজ্ঞেস করলাম গীতিকা সুরকা ডক্টর নাসির আহমেদ, আচ্ছা নপু তুমি গানটা কি মনে করবে, তোমার ফিলটা কোথায়? আমাকে বলে তোমারটা কোথায়? আমি বলবো মা সন্তানের জানা। বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তবুও আমার এটা চিন্তাধারা ছিল দেশ মাতা, দেশের সন্তান কষ্ট করবে, দুঃখ করবে, হাসবে, কাঁদবে এবং কঠোর পরিশ্রম করে দেশকে গড়ে তুলবে, এটাই ছিল ওর ব্রত। আমি এখন যখন গাই এটাই আমার মনে হয়। এই ব্রত অটুট থাকুক, সবার হৃদয়ে বিবিসির সমস্ত দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। দর্শক, ডিবিসি নিউজের ঈদের বিশেষ অনুষ্ঠান স্মরণীয়ের সাথে একদিনের এই ছিল আজকের আয়োজন। এই মুহূর্তে জনাব ফেরদৌস ওয়াহিদের একটি গান শুনতে শুনতে আজকের আয়োজনের আমরা সমাপ্তি টানছি। ভালো লাগলো এখানে আজকে এই গান দিয়েই আমার আজকের জন্য এখানে পথ চলা শেষ হোক। এমন একটা মা দেনা, এমন একটা মা
কান্দে না যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এমন মা হবে তুই, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে